দেখো প্রথমে প্রোনাউনটা বলেছিলাম পড়াবো না। কপি আছে, প্রত্যেক একটা কপি করবে ইংলিশের জন্য আলাদা, ঠিক আছে? ভোকাবুলারি একটা ছোট কপি বানাতে পারো, আর গ্রামাটিক্যাল যা প্র্যাকটিস করছো সেগুলো আলাদা করে করতে পারো। এখন কি প্র্যাকটিস সেট গুলো শুরু করেছিলে? করনি? কোয়েশ্চেনটাতে করবে এখন, তাহলে শুরুতে প্রোনাউনটা একটু পড়িয়ে দিই। দেখো তোমরা বেসিক জিনিস জানো, যেটা হচ্ছে pronoun is a word which used instead of noun. দেখো আগের দিন পরীক্ষাতে কি অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ একটা কোয়েশ্চেন এসেছিল। অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ ওটা কি হবে বলো তো? কি এসেছিল, একটা নাম ছিল, কিছু নাম ছিল। ধরো রাম টক্স ভেরি ফাস্ট, এরকম ছিল। এটা ধরো সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। ঠিক আছে, দেখো হোয়াট ইজ দ্য ম্যানার অফ টকিং। হোয়াট ইজ দ্য ম্যানার অফ টকিং? সে কেমন ভাবে কথা বলছিল, ম্যানারটা কিরকম ছিল? ফার্স্ট, ঠিক আছে, এক নম্বর, একদিক থেকে। নাম্বার টু, দেখো এখানে কাকে কোয়ালিফাই করছে? রাম টক্স ফার্স্ট, যদি ভ্যারিটা না থাকে। রাম টক্স ফার্স্ট, এই ফার্স্টটা কি নাউনকে কোয়ালিফাই করছে? এটা ধরো ভ্যারিটা দিলাম না, এটা অ্যাডভার্ব হওয়ার দুটো কারণ দেখাচ্ছে। রাম টক্স ফার্স্ট, রাম দ্রুত কথা বলে। ফার্স্ট, এটা কি নাউনকে কোয়ালিফাই করছে? যদি করে, এখানে ভ্যারি যখন বলে দিচ্ছি, এখানে টক্সটা যদি ভার্ব হয়, ফার্স্টটা কাকে কোয়ালিফাই করছে? এই নাউনটাকে, এই নাউন বলছি, এই ভার্বটাকে কোয়ালিফাই করছে এই ফার্স্ট ওয়ার্ডটা। সে কেমন ভাবে কথা বলছে, হোয়াট ইজ দ্য ম্যানার অফ টকিং। তাহলে এখানে ভার্বকে যদি কোয়ালিফাই করে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। An adverb is a word that qualify a verb, an adjective, another adverb, or the other part of a sentence. সবটাকে কোয়ালিফাই করতে পারে। অ্যাডভার্ব এমন একটা জিনিস সবাইকে কোয়ালিফাই করে, এক্সেপ্ট নাউন প্রোনাউন বাদ দিয়ে, কারণ নাউন প্রোনাউনকে অ্যাডজেক্টিভ অলরেডি কোয়ালিফাই করে। সেই জন্য এই দুটো বাদ দিয়ে আমরা করছি। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে? এরপর দেখো প্র্যাকটিস, যদি ভুল অ্যান্সার দেয় বা তোমার যদি নাম্বার দিয়ে দেয়, এমনি ডাউট কোয়েশ্চেন কিছু থাকে, যেমন জিকের এক দুটো কোয়েশ্চেন ছিল যেখানে মার্কস অনেক সময় দিয়ে দেয়, যে যারা অ্যাটেম্প করেছে তারাই করেছে তাও পাবে মার্কস, না করলেও পাবে। ঠিক আছে, এরপর ওটা দিতে পারে, কারণ হচ্ছে অনেক সেটার পিছনে পলিটিক্স আছে। দেখো ওই কয়েকটা কোয়েশ্চেন আছে, দু তিনটা কোয়েশ্চেন যারা ইন সার্ভিস ছিল তারা পারবে না করতে। ঠিক আছে, তাহলে ওইটাই যখন মার্কস দিয়ে দিল, তাহলে কি ইন সার্ভিসটা এগিয়ে যাবে? এমনিও এগিয়ে যাবে, কিন্তু ওরা এগেলে ওদের প্রফিট বেশি আমাদের থেকে। বোঝা যাচ্ছে? কারণ ওরা এক্সট্রা আরো নাম্বার পাবে এক্সপিরিয়েন্সের জন্য। তো সেই জায়গাতে ব্যাপারটা হচ্ছে দিয়ে দিতে পারে, কিছু ডাউট কোয়েশ্চেন আছে, সেই ডাউট কোয়েশ্চেনে হয়তো দিতে পারে মার্কস। তো তোমার অ্যান্সার কি ছাড়া অনেক বোঝা যায় না কিছু জিনিস, তো এটা অ্যাডভার্বই হবে। দেখো পার্টস অফ স্পিচটা ভালো করে পড়াটা খুব দরকার, কারণ এটা হচ্ছে বেস। আমরা পড়েছি একাডেমিকে, কিন্তু কিছু জিনিস তাও ঘাটতি থেকে গেছে। ইনস্টিড অফ নাউন অর ইন প্লেস অফ নাউন, নাউনের পরিবর্তে বসে, এটা আমরা সবাই জানি। প্রোনাউনটা খুব ভাইটাল, কেন দেখাচ্ছি দেখো। নাম্বার ওয়ান যে প্রোনাউন পড়বো সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তোমরা পার্সন জানো? আমি আগের দিন দেখাচ্ছিলাম যে সাবজেক্ট ভার্ব আর যদি ধরো অবজেক্ট বা কমপ্লিমেন্ট কিছু একটা থাকে, এই সাবজেক্ট জায়গাতে কে বসে? নাউন বসে, প্রোনাউন বসে, কোনো একটা ফ্রেজ বসে। সেটা কোনো নাউন ফ্রেজ হতে পারে,
ঠিক আছে। ভার্ব তো আমরা জানি একটা মেন ভার্ব হতে পারে, কোনো অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব হতে পারে। এই হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্টের সাথে ভার্বের যে কম্বিনেশন, এটা যদি ঠিক থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক থাকে, তাহলে সেন্টেন্স কারেক্ট ঠিক হবে। এটা যদি ভুল হয়, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট দ্য ভার্ব ইজ ইউজড উইদাউট হুইচ দেয়ার ইজ নো মিনিং বা নো সেন্স অফ দ্য সেন্টেন্স। যদি মিনিং যদি না আসে, তার মানে কি সাবজেক্টের সাথে ভার্বের তোমার কম্বিনেশন ঠিকঠাক নেই। তাহলে সাবজেক্টকে দেখে পরে ভার্ব হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, এটা আমরা জানি। তাহলে দেখো, আমরা পার্সোনাল প্রোনাউন পড়ছি। পার্সোনাল প্রোনাউন মিন্স পার্সন। পার্সন কি কি আছে? তিনটে পার্সন আছে। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর একটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি কি? বলো বলো, মুখে বলো। তোমরা মুখে বললে তো আমরা তাড়াতাড়ি মানে পড়াতে সুবিধা হবে। আই আর উই। সেকেন্ড পার্সন ইউ। আর থার্ড পার্সন, হ্যাঁ, হি, সি। আমরাই তো আছি, বাইরের কেউ নেই তো, বলো, লজ্জার কি আছে? হি, সি, ইট। আর প্লুরাল হলে কি হবে? দে। ছোট বাচ্চা তো কেউ নেই যে তোমার থেকে ছোট হাসবে, যে দাদা বা দিদি এটা জানে না এখনো। ঠিক আছে, আমরা হাসবো না, কারণ ভুলে গেছো। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, হতেই পারে। তো এখানে লজ্জা করলে হবে না। আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, হচ্ছে থার্ড পার্সন। এইগুলো হচ্ছে সবে প্রোনাউন। এগুলো সবে কি প্রোনাউন? এই যে আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে সবে প্রোনাউন। এগুলো পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের দুটো ভাগ, একটা হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন, আর একটা হচ্ছে অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। সাবজেক্টিভ কোনগুলো? এইগুলো, এগুলো সাবজেক্ট হিসাবে ইউজ হয়। কোনগুলো? এই যে মুছে দিচ্ছি এরপর এখানটায়। সাবজেক্টিভ হচ্ছে আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো। আচ্ছা, এরপর বলো অবজেক্টিভ কোনগুলো হবে। আই এর অবজেক্ট কি হয়? মি। উই এর অবজেক্ট আস। ইউ এর অবজেক্ট ইউ। সি এর অবজেক্ট হিম, হার, ইট, দেম। এইগুলো সবগুলোই প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, কোনটা কি প্রোনাউন সেটা বুঝে গেলেই হবে। তাহলে কখনো এগুলো অবজেক্ট হিসাবে বসতে পারে, তাই তো? যেমন ধরো, হি গেভ মি এ পেন। সে আমাকে একটি পেন দিয়েছে। তাহলে এখানে একটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা কি অবজেক্ট, আর এটাও অবজেক্ট, ডাবল অবজেক্ট। একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকতে পারে? পারে। দুটো অবজেক্ট দু ধরনের হয়, কি কি? একটা ডিরেক্ট, ডিরেক্ট অন অবজেক্ট, আর একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কি দিয়ে কোয়েশ্চেন করবে? হোয়াট দিয়ে। ইনডাইরেক্ট অবজেক্ট কি দিয়ে অপশন কোয়েশ্চেন করবে? হুম দিয়ে। কাকে কোয়েশ্চেন করবে? ভার, কারণ ভার্বে হচ্ছে বাড়ির প্রধান যেমন হয়, এখন ভার্বে প্রধান। হু গেভ, এই হুম গেভ, কাকে দিয়েছে? হুম মানে কি কাকে, দেখো আনসার আসছে মি। এটা হচ্ছে অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। মিটা এখানে কি অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন, এটা প্রোনাউন এখানে। তাহলে মনে রাখবে, এই সাবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন বসতে পারে, আর অবজেক্টের জায়গায় সাবজেক্ট বা এই নাউন বা প্রোনাউন বসতে পারে। কি বললাম? সাবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন বসতে পারে, আর অবজেক্টের জায়গায় বসতে পারে। এই অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন এখানে দেখো মি, কি গেভ মি, কাকে দিয়েছিল? গেভ, এই ভার্বটাকে কোশ্চেন করো, কি পাচ্ছি আমরা? মি। এটা হচ্ছে অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। আর এখানে এ পেনটা হচ্ছে অবজেক্ট, এবং এখানে এটা নাউন, পেন, পেনটা নাউন। তাহলে একটা সেন্টেন্সে অবজেক্ট দুটো থাকতে পারে, একটাও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট ভার্ব থাকবে, এবং সাবজেক্ট ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকবে। একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কয়েকটা রুলস আমরা প্র্যাকটিস সেটের সাথে সাথে করে নিচ্ছি। দেখবে কিছুদিন পরে তোমরা রুল মুখস্থ হয়ে গেছে, যে নিদার অফ থাকলে কি হয়, ইচ অফ থাকলে কি হয়, ইচ বয় এভরি বয় থাকলে কি হয়, ওয়ান অফ থাকলে কি হয়, এ নাম্বার অফ থাকলে কি হয়, দা নাম্বার অফ থাকলে কি হয়, মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে।
ম্যাথ যেমন ট্রিক্স মুখস্থ করতে হয়, এখানেও ট্রিক, কম্পিটিটিভ মানে ট্রিক্স মুখস্থ করতে হয়। ঠিক আছে, ম্যাথ ওই বুঝে কোনটা বুঝতে হয়, ম্যাথের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হয়। যারা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে ম্যাথের, তারাই ম্যাথ করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ওটার ফর্মটা একই থাকে, ইটের ফর্ম চেঞ্জ হয় না। সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম একই। যেমন ইউর ফর্মও চেঞ্জ হয় না। তুমি অবজেক্টের মতো করে আসবে সেটা। ধরো হি গেভ, হি গিভ ইউ, ইউটা তখন ওখানে অবজেক্ট, সেন্টেন্সটা তো বুঝতে পারবে তো। সাবজেক্ট হলে প্রথমে বসবে। ঠিক আছে, যেমন ধরো ওপেন দ্য ডোর বলা হলো, এখানে ইউটা সাবজেক্ট, কারণ ইউ এখানে দেখো উজ্জ আছে, ইউ ওপেন দ্য ডোর। তো ইউর পরে দেখো এ ইউ আর এ, ধরো সামথিং কিছু, তখন ইউটা সাবজেক্ট। অবজেক্ট হলে শেষের দিকে বসবে, বা তুমি তখন হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করলে তো গল্প শেষ অবজেক্টের। হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করলে তো পেয়ে যাবে ডিরেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট মানে বাংলাতে কর্ম বলা হয়, আর সাবজেক্ট মানে কর্তা। তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে বেসিক ফাংশন। সাবজেক্টকে দেখে ভার্ব বসে, আর সাবজেক্টের জায়গায় এই পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম গুলো বসে, আর অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম গুলো বসে। এই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সেন্টেন্স এক্সাম্পল ওগুলো বোঝানোর কিছু নেই, ওগুলো প্র্যাকটিসের সাথে সাথে পেয়ে যাবে। প্রোনাউনের উপর একটা প্র্যাকটিস সেট দেবো, করে আসবে। এরপর হচ্ছে পজেসিভ প্রোনাউন। দেখো সবই জানতে হবে, কম কম করে সবাই জানতে হবে, এখানে কমপ্লিট নলেজ রাখতে হবে সবকিছুরে। দেখো দ্য ওয়ার্ড পজেসিভ মিনস, দ্য ওয়ার্ড পজেসিভ মিনস পজেশন অফ সামথিং, কোনো কিছুর অধিকার বোঝায়। পজেসিভ ওয়ার্ডটার মানে কি, পজেশন অফ সামথিং, কোনো কিছুর অধিকার। পজেসিভ প্রোনাউন কোনগুলো হবে? আই এর পজেসিভ প্রোনাউন হতে পারে মাইন, উই এর পজেসিভ প্রোনাউন হতে পারে আওয়ার্স, ইউর পজেসিভ প্রোনাউন হতে পারে ইয়োর্স, হি এর পজেসিভ প্রোনাউন হতে পারে হিজ, সি এর হতে পারে হার্স, ইটের হতে পারে ইটস, আর দের হতে পারে দেয়ার্স। এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। যেমন দিস পেন ইজ মাইন, দিস ইজ ইয়োর্স, এটা তোমার। এই যে ইয়োর্স, মাইন, এই ওয়ার্ড গুলো ইউজ হচ্ছে, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। পরীক্ষাতে যে কোনো কিছু কোয়েশ্চেন হতে পারে, বেসিক কোয়েশ্চেন হতে পারে। সহজ কোয়েশ্চেন হয়ে গেলে তুমি চাপে পড়ে যাবে, তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে। ওই যে এটা বলতেছে, এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এই ধরনের সহজ কোয়েশ্চেন হলে তুমি চাপে পড়ে যাবে, যদি তোমার বেসিক জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকে। কনসেপ্ট ক্লিয়ার না করে অনেকে আন্দাজি করে দিয়ে চলে আসে, আন্দাজে। এরপর ধরো যে ছেলেটা 55টা করেছে পড়াশোনা করে, ইংলিশ যেটা ছিল, ইংলিশ যারা বেসিক জানে সেটা করে দিতে পারবে, কোয়েশ্চেনটা দেখবে, যারা পরীক্ষা দাওনি তারাও দেখবে। তো বেসিক যারা ইংলিশ জানে তারাও করে আসতে পারবে, কিন্তু একটা দুটো কোয়েশ্চেনে ভুল হয়ে যাবে অনেক সময়। যেমন প্রিপোজিশন, যারা ডায়েট এর পর ফর করছে, কেউ ইন করছে, কিন্তু কিছু প্রিপোজিশন আছে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন ডাই এর পরে যখন অফ হয় তখন কোন একটা ডিজিজ কে ওরিয়েন্টেড হয়। ঠিক আছে, কোনো ডায়েট অফ ক্যান্সার, ডায়েট অফ ম্যালেরিয়া, ডায়েট ধরো ডাই এর পর যখন ফর বসে তখন কোনো স্যাক্রিফাইসাল ডেথ। ঠিক আছে, ধরো ডাই এর পরে বাই বসছে। ঠিক আছে, ধরো কাউকে আহ কেউ ধরো ডাই বাই পয়জন, বিষ খেয়ে মারা গেছে। ঠিক আছে, ডাই ফর কোন একটা দেশের জন্য প্রাণ দিয়েছে। এটা হচ্ছে ডাই অফ, মানে হচ্ছে কোনো ডিজিজে মারা যাওয়া। ঠিক আছে, এরপর ধরো যেমন ব্লাইন্ড, ব্লাইন্ড ওয়ার্ডটার সাথে ব্লাইন্ড অফ হয়, ব্লাইন্ড টু হয়, আর ব্লাইন্ড ইন হয়। এগুলো মনে রাখতে হবে। ব্লাইন্ড অফ মানে কি, যে দুটো চোখে ব্লাইন্ড, ব্লাইন্ড অফ বোথ আইজ। একটা ছেলে ধরো ব্লাইন্ড অফ বোথ আইজ, বোথ আইজ। ঠিক আছে, ব্লাইন্ড টু হচ্ছে কি, যে নিজের দোষটা দেখতে পাচ্ছে না। ধরো মা ছেলের দোষটা দেখতে পাচ্ছে না, পাশের বাড়ির ছেলের সাথে ঝগড়া হয়েছে, নিজের ছেলের দোষ নেই কিছু। ঠিক আছে, এটা হচ্ছে ব্লাইন্ড টু হিজ ওন সনস ফল্ট। এটা হচ্ছে ব্লাইন্ড টু কোন একটা ব্লেম। ঠিক আছে, এটা হয়, এটা হচ্ছে ব্লাইন্ড টু, মানুষ অনেক সময় নিজের দোষ দেখতে পায় না।
ঠিক আছে, ব্লাইন্ড টু হবে তখন। আর ব্লাইন্ড ইন হচ্ছে ওয়ান আই, একটা চোখে। ব্লাইন্ড ইন রাইট আই, ব্লাইন্ড ইন লেফট আই, একটা চোখে ব্লাইন্ড হলে তখন কি হবে, ব্লাইন্ড। এরকম কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলোই পরীক্ষাতে আসে, এবং সেগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, আজ থেকে পড়া দিয়ে দেবো। পড়া না দিলে পড়া হয় না, বুঝতে পারছো? পরীক্ষার ডেট না থাকলে আজ পর্যন্ত আমাদের সিলেবাস শেষ হতো না। যে পরীক্ষাগুলো তোমরা দিয়ে এসেছো, পাস করে এসেছো, যদি ডেট না থাকতো, যে একটা মাইলস্টোন যদি না থাকতো যে ওই ডেটে পরীক্ষা হবে, তোমার সিলেবাস আরেক বছর দিলেও হতো না এক্সট্রা। ঠিক আছে, তার জন্য পড়া দিতে হবে, আজকের থেকে পড়া ওরকম দেওয়া থাকবে। তাহলে পজেসিভ আর পার্সোনাল বুঝে গেছো। এরপর একটা ছক করে দিচ্ছি, দেখো। ছকটার উপরে লিখবে প্রোনাউন কেস। সাবজেক্টিভ আর নমিনেটিভ কেস। এরপর হচ্ছে পজেসিভ or অ্যাকিউজেটিভ কেস। এরপর হচ্ছে অবজেক্টিভ অবজেক্টিভ or অবজেক্টিভ আর অ্যাকিউজেটিভ কেস। অবজেক্টিভ, সরি ভুল হয়ে গেল একটা লেখাটা, এটা অ্যাকিউজেটিভ হবে না, এটা হচ্ছে জেনিটিভ কেস লিখবে, আর এটা হচ্ছে অ্যাকিউজেটিভ। এরপর কিছু হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ ফর্ম বা রিফ্লেক্সিভ যেগুলো প্রোনাউন হবে সেগুলো। দেখো, সাবজেক্টিভ যদি জায়গাতে যদি আই হয়, লিখো আগে সবগুলো, চারটে ছক করবে, রিফ্লেক্সিভটা করবে। হয়েছে? দেখো, আই যদি সাবজেক্ট হয়, এর পজিটিভ ফর্ম কি হয়, মাই অথবা মাইন হতে পারে। অবজেক্টিভ ফর্ম মি হতে পারে। আর রিফ্লেক্সিভ ফর্ম মাই সেলফ, এসিএলএফ। উই, উই এর পজিটিভ ফর্ম কি হয়, আওয়ার হতে পারে অথবা আওয়ার্স হতে পারে। অবজেক্টিভ ফর্ম আস হতে পারে। আর রিফ্লেক্সিভ ফর্ম আওয়ার সেলফস। প্লুরাল বলে এসিএলভিএস হলো, আর সিঙ্গুলার বলে এসিএলএফ হলো।
এরপর হচ্ছে ইউ, ইউ অথবা ইয়োরস। অবজেক্টিভ হচ্ছে ইউ, রিফ্লেক্সিভ হচ্ছে ইয়োর, সেলফ হতে পারে, আর ইয়োর সেলফসও হতে পারে, দুটোই হতে পারে। ইয়োর সেলফও হতে পারে, ইয়োর সেলফসও হতে পারে। হয়েছে। এরপর হচ্ছে ধরো হি, এর পজিটিভ ফ্রম হিজ, অবজেক্টিভ ফ্রম হিম, আর এটা হবে হিম সেলফ। সি, হার হতে পারে, হার্স হতে পারে, দুটো হতে পারে। অবজেক্টিভ ফ্রম হার, আর এটা হচ্ছে হার সেলফ। ইট, ইট থেকে হবে ইটস, পজিটিভ ফ্রম, অবজেক্টিভ ফ্রম সেম থাকে ইট, আর এটা হচ্ছে ইট সেলফ। এরপর হচ্ছে দে, দে থেকে হবে পজিটিভ দেয়ার, অবজেক্টিভ দেম, আর এটা হচ্ছে দেম সেলফ। এরপর ধরো যদি হু থাকে, হু এর পজিটিভ ফর্ম হবে হুজ, অবজেক্টিভ ফর্ম হবে হুম, আর এটা হবে না। যদি কোনো ছেলের নাম থাকলো, ধরো রাম, রামের পজিটিভ ফর্ম কি হয়? রামস, আর অবজেক্টিভ রামেই হয়। হয়েছে। এই হচ্ছে প্রোনাউন কেস। এরপর হচ্ছে এগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ কিছু ঢুকে রেখে রয়েছে। মানে ধরো মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আওয়ারটা পজিটিভ অ্যাডজেক্টিভ, হিজটা পজিটিভ অ্যাডজেক্টিভ, হারটা পজিটিভ অ্যাডজেক্টিভ, ইটসটাও পজিটিভ, দেয়ারটাও। আরেকটা লিখবে তো দেয়ারের সাথে দেয়ার্স, এটা এস দিয়ে করবে। দেয়ারটা অ্যাডজেক্টিভ, আর দেয়ার্সটা হচ্ছে প্রোনাউন। এটা মিক্সড করা আছে প্রোনাউনটা, অ্যাডজেক্টিভটা, কারণ পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ একই জিনিস, দেখে পরে বুঝতে হবে। ইওর থাকলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ইয়োরস হলে প্রোনাউন হবে। প্রোনাউনের এস যোগ হয়, যেগুলোতে দরকার হয় সেগুলো হয়। দেখো এটা তো হয়েছে, এটাতে হয়েছে, এটাতে হয়েছে, এটাতে হয়েছে, এস যোগ। এই জিনিসগুলো বুঝতে হবে। এরকম ভাবে ছক লিখেছি লাগে। হয়ে গেছে, মুছে দিচ্ছি। এরপর একটা প্রোনাউন পড়বো, যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। লিখো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ কাদেরকে বলি আমরা? হ্যাঁ, তাদের সাথে একটা সম্পর্ক থাকে, তাহলে এই প্রোনাউনটা একটা রিলেশন বিল্ড করে। দেখো যেমন ধরো
কোনগুলো রিলেটিভ প্রোনাউন? হু, হুইচ, হোয়াট, when, how, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে। আই নো দ্য বয় হু কেম হিয়ার, এটা একটা সেন্টেন্স লিখলাম। আই নো দ্য বয়, এটা হচ্ছে একটা পার্ট, এটা একটা সেন্টেন্সের পার্ট, আর এটা একটা সেন্টেন্সের পার্ট। মাঝে এই রিলেটিভ প্রোনাউনটা বসে একটা রিলেশন বিল্ড করে। ঠিক আছে। রিলেটিভ প্রোনাউন কাকে রিলেট করলো? এই দা বয়কে। হু মানে কাকে বোঝাচ্ছে? দা বয়। এবং দা বয়কে কি বলা হয় এখানে? অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন রিলেটস হুম, যাকে রিলেট করে তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। দেখো কেম হিয়ারটা এটা একটা সেন্টেন্স, আর এটা একটা সেন্টেন্স, আই নো দা বয়। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে বলে রাখি, তোমরা সেন্টেন্স পড়েছো আর ক্লজ শুনেছো না? তাহলে ক্লজ কাকে বলে? ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, এক ঢিলে দুটো পাখি হয়ে যাবে। দেখো, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ, এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ ফাইনাইট ভার্ব। দেখো এটা হচ্ছে, আমি বললাম যেটাকে বলছি রিলেটিভ ক্লজ। ক্লজ মানে কি? যে গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব মানে মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব, এইগুলো থাকবে। দেখো এই সেন্টেন্সে হু এই রিলেটিভ প্রোনাউনটা বসে দুটো পার্ট অফ এ সেন্টেন্স কে মার্জ করেছে। মন দিয়ে শোনো, এই রিলেটিভ প্রোনাউনটা যদি না থাকতো দুটো আলাদা হয়ে যেত। এবং এই সেন্টেন্সের এদিকটা যদি তুমি বাদ দিয়ে দাও, এই সেন্টেন্সের ধরো এদিকটা বাদ দিয়ে দিয়েছি, আই নো দা বয়, একটা কমপ্লিট সেন্টেন্স, এদিকের উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে এইদিকের যে ক্লজটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা এদিকের ক্লজটার নাম বলছি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর এই দিকের ক্লজটা মানে এই যে হু কেম হিয়ার, এখান থেকে এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। ক্লাস 10-এ মনে করো একটু এগুলো পড়েছিলে, যদি না পড়েছো তাহলে ফাঁকি হয়ে গেছে। সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ আর একটাকে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজের তিনটে ভাগ মেইনলি, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ক্লজ। যখন তোমরা ডেসক্রিপটিভ রাইটিং লিখবে, বিভিন্ন পরীক্ষাতে ডেসক্রিপটিভ ইংলিশ থাকে, তুমি যদি এই ক্লজের নিয়ে কোনো কনসেপ্ট না থাকে তাহলে তুমি সেন্টেন্স ভুল করবে, মানে ভুল হবেই হবে। কেন হবে সেগুলো দেখবে, মানে বুঝতে পারবে না, সেই যে একটা ক্লজের সাথে একটা ক্লজে মিক্সড হয়ে যাবে। মানে বিশেষ করে ট্রান্সলেশন যদি থাকে ই টু বি বা বি টু ই, এগুলো যদি থাকে তখন কিন্তু ভুল হওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায়। তাহলে রিলেটিভ ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা যেটাকে ডিপেন্ডেন্ট ক্লজ। আজকে মনে থাকবে না, যার মনে থাকছে না চাপ নিও না, ঠিক আছে। মনে রাখতে চেষ্টা রাখতেই হবে এরকম ব্যাপার নেই, আজকেই করতে হবে। আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই তিনটে ক্লজ হয়। ক্লজ কাকে বলে? গ্রুপ অফ ওয়ার্ডস, তার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, একটা সেন্টেন্স থাকবে যার মধ্যে মেইন ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, সেটাকে ক্লজ বলা হয়। আর যদি এগুলো না থাকে তখন সেটাকে ফ্রেজ বলা হয়। ঠিক আছে, এটা আমরা শিখেছি। তাহলে এই যে পার্ট অফ এ সেন্টেন্স, এখানে মাঝে হু রিলেটিভ প্রোনাউনটা রিলেট করলো দুটো পার্টকে, এবং এই পার্টটাকে বলছি মেইন ক্লজ, আর এই পার্টটাকে বলছি সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজের এই তিনটে ভাগ আছে, যার মধ্যে হচ্ছে একটা রিলেটিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ ক্লজ দেখো একসাথে, বুঝে গেছি আমরা যে সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ। তোমরা শুনেছো ছোটবেলায়, দেখো একটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা যেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়, একটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, আরেকটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে,
ফ্রেজেরও এরকম ভাগ হয়, একটা ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি অ্যাডভার্বের মতো কাজ করে তাহলে অ্যাডভার্ব ফ্রেজ, আর যদি নাউনের মতো কাজ করে নাউন ফ্রেজ। এরকম ক্লজেরও ভাগ হয়, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এগুলো সবসময় হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে কি, মেন ক্লজের উপর ডিপেন্ড হচ্ছে। দেখো এই যে পার্ট অফ এ সেন্টেন্সের উপর এটা ডিপেন্ডেন্ট, এছাড়া কিন্তু ওদিকের মিনিংটা ক্লিয়ার হবে না। এই দিকের পার্টটা যদি না থাকে তাহলে এটা কি, হু কেম হিয়ার, সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না, বা আনসার আমরা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না। তাহলে এখানে আমরা রিলেটিভ প্রোনাউন পড়ছিলাম, কোনগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়, ডব্লিউএইচ ওয়ার্ড গুলো। এই হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবং এইগুলো ইন্টারোগেটিভও হয়, যেমন ইন্টারোগেটিভ একটা প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের এরপর ডিফারেন্সটা বোঝায়, ক্লজ ভুলে যাও, ওগুলো ছেড়ে দাও। এরপর হচ্ছে প্রোনাউনের যে ভাগগুলো বলছি, রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলোই হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলোই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে কি করে বুঝবে? রিলেটিভ প্রোনাউন কি হয়, এরকম মাঝে বসে, রিলেটিভের কাজ কি, সম্পর্ক তৈরি করা, মাঝে বসে, এখানে হু ছিল না, মাঝে মাঝে বসে একটা রিলেশন বিল্ড করবে। আর ইন্টারোগেটিভ প্রোনাউন একটা কোয়েশ্চেন ক্রিয়েট করবে, হু দিয়ে ধরো একটা কোয়েশ্চেন ক্রিয়েট করবে। বেসিক কনসেপ্ট গুলো নিয়ে রাখো, পরের দিন আর একটু বলে তারপর আরো পড়বো। এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্ন, প্রশ্নসূচক, প্রশ্নসূচক বাক্য, যে বাক্যের শেষে থাকে কি, কোশ্চেন মার্ক। খুব সহজ কোশ্চেন হলে এরকম হয়, ইন্টারোগেটিভ কোশ্চেনের শেষে কি থাকে, সেন্টেন্সের কোশ্চেন মার্ক থাকে। কেউ আবার এক্সক্লামেশন মার্কও আছে করে এসছে, তার মানে কি বেসিক ক্লিয়ার নেই কিছু, সে কিছুই জানে না, ইন্টারোগেটিভ মানেই জানে না, সেটা তো কনফিউশন আছে তার মধ্যে। বুঝতে পারছো? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কম্পিটিটিভ ফিল্ড মানে পরীক্ষার হলটা আলাদা জিনিস। তুমি যদি পিছনের ছেলেটিকে জিজ্ঞেস করেছো যে কোনো কোয়েশ্চেন, তোমাকে যাচাই করে নিতে হবে। যারা বুদ্ধিমান ছেলে না, তারা ওই সহজ কোয়েশ্চেনটা দিয়ে ওকে চেক করে আর কি, যে ওটা ঠিক বললো নাকি ভুল বলছে। যে একটা সহজ কোয়েশ্চেন যদি সে ঠিক ভুলভাল বলে দিচ্ছে, তার মানে তাকে বিশ্বাস করে তুমি কি করবে, পরের কোয়েশ্চেনটা করে আসবে? ঠিক আছে, কখনোই নয়। ওইভাবে চেক করতে হয়, যাচাই করতে হয়, যে তোমার পাশে যে বসেছে। আর পরীক্ষার হলে কি, তখন যদি কেউ বলে দিয়েছে একটা উত্তর, তখন তোমার মনে হবে যে ওটাই হবে। ঠিক আছে, কনফিডেন্সটা বেড়ে যায়। আর এই সব পরীক্ষাতে শুধু হল কালেকশনই হচ্ছে। ঠিক আছে, হল কালেকশনটা বন্ধ হতো যদি ভালো ছেলেগুলো না বলতো, তাহলে ভুল কোয়েশ্চেন আনসার গুলো চারদিকে ঘোরাঘুরি হতো, মার্কসটা উঠতো না বেশি। ঠিক আছে, আর ভালো ছেলেগুলো তখন একটু মনটা বড়, সবাই বলে দিচ্ছে 10-12টা কোয়েশ্চেন সবাইকে, সেগুলোই ঘুরে বেড়াচ্ছে। ভালো কারেকশন হলো, ভুলগুলোই হতো যদি ভালো ছেলেগুলো না বলতো ঠিকঠাক আনসার গুলো। যারা একটু পড়াশোনা করেছে তারা যদি আনসার না বলে, তাহলে কি মানে ঠিকঠাক আনসার ঘোরাঘুরি করবে? সব ভুলেই আনসার ঘোরাঘুরি করবে। ঠিক আছে, তাছাড়া ওই এই চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড ডালহৌসি করে আসবে সবাই, অত সহজ নয়, কোশ্চেনটা ঘুরিয়ে যাবে, মানে মাথা ঘুরে যাবে। মানে তোর যাদের পড়া আছে কিন্তু তোমার ওই পরীক্ষা হলে মাথা ঘুরবে অনেক সময়, যখনই চারটা অপশন দিয়ে দেবে। ঠিক আছে, যারা হিস্ট্রি রেগুলার পড়ে ইয়ে করে, তাদের কাছে বলো সব সহজ কোয়েশ্চেন, সব থেকে সহজ কোয়েশ্চেন ওগুলো। যে কোয়েশ্চেন এসছে ওগুলোর মতো কোয়েশ্চেন তোমরা এমনি পারবে। ক্লাসে যদি আসো, যদি কিছুই না পড়ো বাড়িতে, তাও পারবে। মানে আমার ক্লাসটা যদি করে যাও, যেরকম ধরনের পরীক্ষা কোয়েশ্চেন আসছে ওগুলো এমনি পারবে। তাহলে দেখো, ইন্টারগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন, এগুলো হচ্ছে কি, এগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়। ঠিক আছে, এরপর একটা প্রোনাউন বলবো যেটার নাম হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। এগুলো কনসেপ্ট, ইনডেফিনাইট প্রোনাউন। দেখো, ইনডেফিনাইট প্রোনাউন কোনগুলো হয়, সাম, ফিউ, বোথ, এনি, মেনি, এসছে নাকি? এগুলো হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট মানে কি, নট ডেফিনাইট। আজকে ওয়ার্ডটার মিনিংটা বুঝে যাও, যে ইনডেফিনাইট মানে কি, নির্দিষ্ট নয়, তার জন্য কি, অনির্দিষ্ট। ঠিক আছে, অনির্দিষ্ট। ইনডেফিনাইট মানে হচ্ছে কি, অনির্দিষ্ট। বসো বসো, ভিতর বসো। ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট, যে প্রোনাউন গুলো নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝাবে না। ঠিক আছে, সেগুলোকে বলা হয় অনির্দিষ্ট। ঠিক আছে, ইনডেফিনাইট প্রোনাউন।
তো যেমন ধরো এক্সাম্পল বলছি, সাম আর ওবিডিয়েন্ট, ঠিক আছে, ফিউ আর বর্ন গ্রেট, ঠিক আছে। সাম আর ধরো আর বললাম, এই ধরনের এক্সাম্পল গুলোকে বলছি আমরা। দেখো এখানে এটা সাবজেক্ট হিসেবে বসছে। আমি বলেছি প্রথমেই যে নাউন প্রোনাউন এগুলো সবসময় সাবজেক্টের জায়গায় বসে। তোমাকে বলে দেবে যে সামটা ধরো প্রোনাউনও হতে পারে আর সামটা অ্যাডজেক্টিভও হতে পারে। কেমন অ্যাডজেক্টিভ হতে পারে দেখো, গিভ মি সাম সুগার, এখানে সামটা অ্যাডজেক্টিভ, এখানে সামটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভের অনেক ম্যাচ আছে। যেমন ধরো মাছ আর অ্যাডজেক্টিভের মধ্যে ভাগ আছে। যেমন ধরো মাছ, মাছ, এখানে সামটা ধরো এই এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সুগারটা কি নাউন, আনকাউন্টেবল। আর যদি বলা হয় সাম ম্যাঙ্গো কাউন্টেবল, তখন সামটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এখানে সামটা হয়ে যাচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে। যেমন ধরো মাছ, মাছের পরে কি নাউন বসে, আনকাউন্টেবল বসে, ঠিক আছে। মাছ প্যাসেন্স হতে পারে, প্যাসেন্স। আর মেনি কোন স্তরে কোন নাম্বার বোঝাবে, কাউন্টেবল, এগুলোর উপর কারেকশন থাকে। তাহলে এগুলো বুঝতে হবে যে এই ওয়ার্ড গুলো মাছ, মেনি, সাম, ফিউ, বোথ, এনি, মেনি, এগুলো হচ্ছে অনির্দিষ্ট শব্দ, মানে নির্দিষ্ট করে কিছু বলা হয় না কখনো। এই প্রোনাউন গুলো হয় দিস ওয়ার্ডস ইউজড এজ এ প্রোনাউন উই কল্ড indefinite pronoun, or when these words used as an adjective we call indefinite adjective. তাহলে indefinite pronoun আর adjective একই জিনিস, ওই ওয়ার্ড গুলো ইউজ হবে, কখনো pronoun হবে কখনো adjective হবে। সেটা বুঝতে হবে যে অ্যাকর্ডিং টু দা প্লেস ভ্যালু, মানে প্লেসটার উপর কি কাজ করছে বসে, অ্যাকর্ডিং টু দা অ্যাকশন আমরা উই ডিফারেন্সিয়েট প্রোনাউন আর অ্যাডজেক্টিভ, আমরা সেগুলোকে প্রোনাউন বা অ্যাডজেক্টিভ হিসেবে আলাদা করব। তাহলে সেন্টেন্স গুলো কনসেপ্ট যদি তোমার কাছে থাকে যে অ্যাকসেন্টটা কেমন হচ্ছে, কাকে কোয়ালিফাই করছে, সেটা দেখে পরে তুমি করতে পারো, তাহলে কিন্তু বেসিক জিনিসগুলো তুমি করে আসতে পারবে। ঠিক আছে, চলো এরপর প্র্যাকটিস সেটটা করে। আরো কয়েকটা দু তিনটে প্রোনাউন আছে যেগুলো আমরা পরের দিন পড়বো। রেসিপ্রোকাল প্রোনাউন আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, ঠিক আছে। এই দু তিনটা প্রোনাউন আছে, পরের দিনের ক্লাসে একটু বলে। আর প্রোনাউন থেকে একটা সেট দেবো, রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফাসাইজিং প্রোনাউন, এটা একটু সময় লাগবে। চলো প্র্যাকটিস সেটটা করো, প্র্যাকটিস সেটটা দরকার, পরের দিন বাকিটা করে দেবো। আমি এটার উপরে একটা তোমাকে ম্যাটেরিয়ালস দেবো প্রোনাউনের ওপর। এই যে পরপর বলছিলাম না কি কি প্রোনাউন আছে, পরপর খাতায় সাজিয়ে লিখবে, ওই ছকটা লিখবে, ঠিক আছে। তারপর ওই প্র্যাকটিস সেটটা না প্রোনাউনের খাতায় লিখে করে আসবে, খাতায় লিখে করবে, ঠিক আছে। বাড়িতে কাজগুলো কাজগুলো মনে রাখতে হবে। আমার ওই সিবিএসসি ব্যাচে কয়েকটা স্টুডেন্ট আছে, বাড়ি যাওয়ার সময় ধরো টাইম হয়ে গেছে ছুটির, ঠিক আছে, ওরা যাওয়ার সময় মুখে মুখে পড়া নিয়ে যায়, স্যার এটা করে আসবো, স্যার এটা করে আসবো। পরের দিন তো আমি ভুলে যাই, তাহলে কি, তাদের বলে স্যার পড়া দেওয়া থাকেনি, পরের দিন এসে বলবে স্যার আপনি ভুলে কিছু বলা, পড়া দেওয়া থাকেনি তো, তার জানে আমি ভুলে যাই। এইটা করা চলবে না, তোমাদের পড়াগুলো যেটা বলছি সেটা আমি ভুলে গেলেও তোমাদেরকে মনে করতে হবে, গ্রুপে বললে সেটা পাঠাবো বলা বলেছিল, অনেক সময় ভুলে যাই আমি পাঠাতে। তো প্রোনাউন থেকে একটা প্র্যাকটিস সেট দেবো, সেটা করবে, আর প্রোনাউন গুলো পরপর সাজিয়ে লিখবে খাতায় সুন্দর করে, ঠিক আছে। প্র্যাকটিস সেটটা দেখো আজকে যেটা দেওয়া হয়েছে, দেখো তাড়াতাড়ি হবে কারণ একই রকমের প্র্যাকটিস সেট দিয়েছে। আমি দেখলাম যে আহ যাতে করে তোমরা করতে পারো, একটু মজা পাও। বলো প্রথম কোশ্চেন কি হবে। ওটা হ্যাভটা ভুল আছে, এটা কি হবে, হ্যাজ হবে। তাহলে ইচ অফ যদি থাকে, ইচ অফ, এভরি অফ, নিদার অফ, ইদার অফ,
তাহলে ওখানে হ্যাভটার জায়গাতে আমরা হ্যাজ ইউজ করব, কারণ হচ্ছে ওই যে রুলসটা, ইচ অফ, এভরি অফ, ইদার অফ, নিদার অফ। যারা পরে আজকে প্রথম ক্লাস করছো তারা ওই আগে একটা ক্লাস আছে দেখবে, ওই একটা দুটো ক্লাস করবে একটু, ঠিক আছে? এরপরে সিঙ্গুলার ভার্বস, এরপরে সিঙ্গুলার ভার্বস, ঠিক আছে? এখনই সব বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, যারা পড়েছে তাদের কাছে বোরিং হবে ব্যাপারটা। নিদার দ্য ম্যানেজার নর হিজ অ্যাসিস্ট্যান্টস। দেখো নিদার নর, ইদার অর, এগুলোকে কি বলা হয়? কনজাংশন, তাই তো? এগুলো হচ্ছে কো রিলেটিভ কনজাংশন, নিদার নর, ইদার অর। এবং যদি এগুলোর পরে কি হয়, এটা রুলসটা বলতো, the verb used according to the, বলো, আগের দিন ছিল সেটটাতে, থাকেন, নিয়ারেস্ট সাবজেক্ট। নিয়ারেস্ট সাবজেক্ট কে দেখে ভার্ব হয়। এখানে দেখো নিদার দ্য ম্যানেজার নর হিজ অ্যাসিস্ট্যান্টস আছে, প্লুরাল আছে, অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসিস্ট্যান্টস প্লুরাল আছে, সেই জন্য এখানে প্লুরাল ভার্ব ইউজ হবে। এখানে ওয়াজ হবে না, ওয়ার প্রেজেন্ট হবে। নিদার নর, ইদার অর যদি থাকে, তাহলে নরের পর মিন্স তারপর যে সাবজেক্ট থাকছে, অ্যাকচুয়ালি ভার্বের আগে যে সাবজেক্টটা থাকছে সেটাই তার নিয়ারেস্ট সাবজেক্ট। অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট ভার্বটা ইউজ হচ্ছে। তাহলে এখানে হ্যাভ, ওয়াজ হবে না, ওয়ার হবে। পরের কোয়েশ্চেন দেখো, এ নাম্বার অফ স্টুডেন্টস, কোনটা সাবজেক্ট? পুরোটাই সাবজেক্ট, তাই তো? কাকে দেখে ভার্বটা হবে? পুরোটা দেখে হয় না, এটাই তো ভুলটা বলে দিন। স্টুডেন্টস কে দেখেও হবে না, এ নাম্বার কে দেখে হবে। এ নাম্বার অফ, এ নাম্বার অফ, এখানে স্টুডেন্টস দেওয়া আছে, ধর মনে রাখবে এ নাম্বার অফ। যারা ওই জেরক্সটা কেন দেওয়া হলো 3 টাকা খরচ করে, ওইটা নিচে লিখতে হবে, ওই নোটসটাতে লিখতে হবে রুলসটা সাথে সাথে, যে এ নাম্বার অফ মানে কি, এটা প্লুরাল আইডিয়াকে বোঝাচ্ছে, প্লুরাল আইডিয়া। এরপরে যে ভার্বটা বসবে লিখে রাখো, এ নাম্বার অফ এর পর প্লুরাল ভার্ব, আরেকটা লিখে রাখো তার সাথে দা নাম্বার অফ যদি থাকে, দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার ভার্ব। কেন বলো তো? এ নাম্বার অফ প্লাস হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এই প্লুরাল ভার্ব, আর তার নাম্বার অফ হলে কি হবে? সিঙ্গুলার ভার্ব। ওখানে স্টুডেন্টস কে দেখে তারপর একটা দেখো, তাহলে তো অ্যাপ্লিক্যান্টস আছে, ওখানে কেন হ্যাভ তো ঠিকই আছে, ভুল কোথায়? তুমি তাহলে নো এরর করে দেবে, বুঝা গেছে? তাহলে এই নাম্বার অফ আর দা নাম্বার অফ এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এ নাম্বার অফ মানে হলো, এ নাম্বার অফ মিন্স এখানে প্লুরাল আইডিয়াকে বোঝাচ্ছি। এ মিন্স ইনডেফিনাইট আর্টিকেল, ডেফিনাইট নয়, ইনডেফিনাইট আর্টিকেল, এই ডেফিনাইট সরি ইনডেফিনাইট আর্টিকেল। হ্যাঁ, আমি ক্লাসে আছি, একটু পরে করছি, হ্যাঁ একটু পরে শেষ হচ্ছে, আর আধ ঘন্টা ধরে রাখো, ঠিক আছে? ঠিক আছে। এ নাম্বার অফ, তারপর হচ্ছে কি বল, এ নাম্বার অফ এর পর স্টুডেন্টস স্টুডেন্টস ছাড়ো, যা আছে আছে, এটা কি কি বলা হয়? ইনডেফিনাইট আর্টিকেল। আর দাটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট মানে কি? নির্দিষ্ট। আর ইনডেফিনাইট মানে কি? অনির্দিষ্ট। তাহলে এই রুলসটা মনে রাখতে হবে। দুটো কোয়েশ্চেন হয়ে গেল, 3 আর 4 বুঝেছো? অঙ্কিতা বুঝেছো না ওর দিকে তাকাচ্ছ? হ্যাঁ বুঝেছো? দা নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস ওটা কি হবে? চারেরটা, হ্যাঁ বুঝেন, হলো, বুঝেনি বললাম না? দা নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস ওটা হ্যাজ হবে, হ্যাভ আছে। কি বলা হলো, যে দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে, এটা জানো তো? হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাজটা সিঙ্গুলার ভার্ব, তাহলে ওটা তো হ্যাভ হবে না, হ্যাজ হবে। কি বললাম? দা নাম্বার অফ এর পর সিঙ্গুলার ভার্ব বসবে,
এ নাম্বার অফ পর প্লুরাল ভার্ব বসবে। ঠিক আছে, ওই আরেকটা জিনিস মনে রাখো, প্রিপোজিশনের আগেরটাকে সাবজেক্ট ধরে হয়, প্রিপোজিশনের পরে কি আছে কখনো দেখা হয় না। যেমন ধর সেই একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম প্রথম ক্লাস, দ্য সিনারি অফ কাশ্মীর ইজ ইজ বিউটিফুল। এখানে দেখো, এই সিনারিকে দেখে এখানে ইজ হলো, এই কাশ্মীরকে দেখে এখানে হয়নি। দ্য পিপল অফ বিহার, এখানে ইজ হবে। এখানে পিপল কে দেখে যদি হতো তাহলে এখানে আর হতো, এই সরি ইজ হবে না, এখানে আরই হবে, কারণ এখানে পিপল কে দেখে হচ্ছে, বিহারকে দেখে হচ্ছে না। দ্য পিপল অফ বিহার আর ভেরি লেবোরিয়াস। তাহলে এখানে সবসময় প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, মানে তাকে দেখে ভার বসাতে হয়, পুরোটাই সাবজেক্ট, কিন্তু যাকে দেখে ভার্ব হবে সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল সাবজেক্ট। ঠিক আছে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 5, 10 লাখ রুপিস আর এ হিউজ অ্যামাউন্ট। 10 লাখ ইজ হবে এটা, ঠিক আছে। 10 লাখ রুপিস, রুপিস কে দেখে হবে না, 10 লাখ একটা সাম অফ অ্যামাউন্ট ইজ কনসিডার্ড ওয়ান অ্যামাউন্ট, একটা একসাথে টাকাটা বোঝাচ্ছি, 10 লাখটা একসাথে বোঝাচ্ছি না, সেই জন্য একটা সিঙ্গুলার ভার্ব লিখবে, ওখানে লিখবে এ সাম অফ অ্যামাউন্ট হিয়ার কনসিডার্ড ওয়ান অ্যামাউন্ট, a sum of amount here considered one amount, and take singular form, sum of amount considered as one amount। কি দিয়ে বোঝাচ্ছে এখানে? ওয়ান অ্যামাউন্ট, একটা টাকা বোঝাচ্ছে, সেই জন্য এখানে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করছি। তাহলে 10 লাখ রুপিস ইজ এ হিউজ অ্যামাউন্ট। এখানে তাহলে কোনটা অপশন হবে? নো এরর হবে না, এই নো এরর অপশন নেই। ওয়ার্ডটাই ভুল আছে, কোনটা ভুল আছে সেটা বলতে হবে। আচ্ছা, দা কমিটির পরে কে বলো, এটা সহজ। কমিটিটা কি নাউন বলো তো? বলো। না, এরকম নয়। প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কি নাউন? কালেকটিভ নাউন। কমিটি মিন্স কালেকশন, অনেকজনকে নিয়ে একটা কমিটি হয়, তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন। দা কমিটি মিন্স পার্টিকুলার ওই কমিটিটাকে বোঝাচ্ছে। তো কমিটির পরে অ্যাকচুয়ালি কালেকটিভ নাউনের পর রুলসটা হচ্ছে আফটার কালেকটিভ নাউন উই ইউজ, এরকম ভাবে রুলসটা লিখবে, কালেকটিভ নাউন প্লাস সিঙ্গুলার। কালেকটিভ নাউনের পর কি ভার্ব বসে? সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, এরপর কালেকশনটা যদি সিঙ্গেল আইডিয়াকে না বোঝায়, ধরো কমিটি হ্যাভ টেকেন ডিফারেন্ট ডিসিশন, একটা কমিটির 10 জন মেম্বারের ডিসিশন আলাদা ধরে রাখো, তখন কি হবে? তখন আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। বোঝা গেছে? ইংরেজি সাবজেক্টটা এক্সেপশনাল, তাহলে সব সময় এক্সেপশনালটা ভাবতে হবে, যেটা না হলে কি হতো? তাহলে দা জুরি, আগের দিন ছিল না, দ্য জুরি হ্যাভ ডিসাইডেড ডিফারেন্ট ওপিনিয়ন বা ডিফারেন্ট, এখানে জুরির পরে হ্যাভ বসে গেল, কারণ ডিফারেন্ট, আলাদা আলাদা মতামত, কিন্তু হ্যাজ হতো যদি বলতো দ্য জুরি হ্যাজ ডিসাইডেড এ ডিসিশন, সমস্ত জাজ মিলে, গ্রুপ অফ জাজকে জুরি বলা হয়, তাহলে সমস্ত জাজ মিলে যখন একটা ডিসিশন নেবে তখন সিঙ্গুলার ভার্ব বসবে। কমিটি মিলে যখন একটা ডিসিশন নেবে, কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব বসবে, সেই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। ঠিক আছে, এখানে প্লুরাল হবে না, কমিটির পরে হ্যাজ বসবে। ঠিক আছে, তাহলে হ্যাভটাতে ভুল আছে। বলো, হি হ্যাজ ওয়েল অ্যাজ, 7 কি হবে? রুলসটা লিখে রাখো, বলো যারা আগের দিন করেছো।
মনে থাকছে না? হ্যাঁ, ভার agrees with the first subject. Agrees with the first subject মানে কি as well as এর আগে ফার্স্ট সাবজেক্ট থাকছে, একে দেখে ভার বসছে। as well as যদি থাকে তাহলে ফার্স্ট সাবজেক্টকে দেখা হয়, as well as, together with, তারপর along with, এগুলো যদি হয় তাহলে ফার্স্ট সাবজেক্টকে দেখে ভার পায়। তারপরেরটা নট অনলি বাট অলসো, এটা ওই নিদার নর ইদার অর এর মতো, নিয়ারেস্ট সাবজেক্টকে দেখে ভার পাবে। মনে রাখতে পারছো না, আস্তে আস্তে মনে হবে না, ডেলি যখন বলবো। নট অনলি বাট অলসো, এটা হচ্ছে একটা কনজাংশন, এটাও নয় ওটাও বটে এরকম। নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস, এখানে দেখো দা স্টুডেন্টস, এখানে প্লুরাল সাবজেক্ট, ওই দা স্টুডেন্টস এর নিচে আন্ডারলাইন করে লেখো প্লুরাল সাবজেক্ট, আর ওয়াজটা কেটে লেখো ওয়ার। নট অনলি বাট অলসো এরকম ভাবে রুলসটা লিখবে, নট অনলি বাট অলসো প্লাস হচ্ছে ভার agrees nearest সাবজেক্ট। ইউজের হোলিটা দুদিনই হয়ে গেল না, ভালোই তো হলো। আরো হবে এখন 1 মাস ধরে কলেজগুলোতে, স্কুলগুলোতে, কলেজে হবে স্কুলগুলোই হবে না, কলেজগুলো একদিন করে পরব হবে আর, যেগুলো হয়নি। বসন্ত উৎসব, বসন্ত উৎসব কিন্তু আগে ছিল না, এই বছর 5-7 হয়েছে। কলেজে আগে বসন্ত উৎসব হতো না, এখন নতুন একটা হয়েছে। ভালো এইটা, উৎসবটা ভালো, খারাপ নয়। তারপর দেখো 9-এরটা, বাই দ্য টাইম উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন অলরেডি লেফট। এটা টেন্স থেকে আছে, কোনটা হবে, কোন জায়গাটায় ভুল আছে। যখন আমরা যখন আমরা পৌঁছালাম যে সময় আর কি স্টেশনে, তখন ট্রেনটা ছেড়ে দিল, মনে রাখবে এটা হচ্ছে কোন টেন্সের এক্সাম্পল, সিম্পল পাস্ট, এই পাস্ট পারফেক্ট, সরি পাস্ট পারফেক্ট এক্সাম্পল। পাস্ট পারফেক্টে দুটো ঘটনা বসে, এই যদি রুলসটা করে যাও টেন্সের থেকে কোয়েশ্চেন এলে একটা কোয়েশ্চেন পাস্ট পারফেক্ট থেকে আসবে, যে কোনো পরীক্ষা। পাস্ট পারফেক্টে ডবল অ্যাকশন থাকে, মনে রাখো পাস্ট পারফেক্ট টেন্সে কি থাকে, ডবল অ্যাকশন। ডবল অ্যাকশন মানে দুটো কাজ, অ্যাকশন 1 আর অ্যাকশন 2। কি বললাম, অ্যাকশন 1 আর অ্যাকশন 2। অ্যাকশন 1টা মানে যে কাজটা প্রথমে হবে সেটা অ্যাকশন 1 হবে, আর যে কাজটা পরে হবে সেটাই অ্যাকশন 2 হবে। মানে আগে আর পরে, একটা কাজ আগে হয় একটা পরে হয়, অ্যাকশন 1টা প্রথমে হয়, অ্যাকশন 2টা পরে, মানে পরে হয়। তাই দুটো কাজের মধ্যে একটা আগে হয় একটা পরে হয়, যে কাজটা আগে হয় সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে হয় সেটা হবে সিম্পল পাস্ট। পাস্টের দুটি কাজ, দুটো কাজের মধ্যে যে কাজটি আগে ঘটবে, পাস্টেরই দুটি কাজ, পাস্টেরই দুটি ঘটনা, যে ঘটনাটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে ঘটনাটি পরে হবে সেটা হবে সিম্পল পাস্ট। এই 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 কোশ্চেনটা বারবার পরীক্ষাতে আসে। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড। আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে চলে গেছে, তাহলে কোনটা আগে গেছিল, কোন কাজটা আগে হচ্ছে,
ট্রেন ছেড়ে চলে যাওয়া। তাহলে এটা হচ্ছে কি অ্যাকশন 1, আর এটা আমরা পৌঁছাচ্ছি অ্যাকশন 2। তাহলে কি বললাম, পাস্টেরই দুটি ঘটনা বা পাস্টেরই দুটি কাজ, যে কাজটি আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট। দেখো হ্যাড ইউজ হয়েছে, হ্যাড মানে পাস্ট পারফেক্ট, সবসময় মুখস্থ রাখতে হবে হ্যাড মানে পাস্ট পারফেক্ট, আর হ্যাভ বা হ্যাজ মানে কি প্রেজেন্ট পারফেক্ট। মুখস্থ রাখতে হবে, কিছু জিনিস মুখস্থ রাখো সুবিধা হবে। আর অ্যাকশন 2 হচ্ছে সিম্পল পাস্ট, মানে যে ঘটনাটি পরে ঘটবে, পাস্টেরই ঘটনা, এটা আগে হচ্ছে এটা পরে হচ্ছে, তাহলে তখন এরকম করে নিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে, বিফোর মানে কি আগে, আর কোন সেন্টেন্সে দেখবে আফটার পাবে, আফটার মানে পরে। তাহলে এটা মনে রাখবে, আগে মানে পাস্ট পারফেক্ট আগে বসবে, বিফোর ওয়ার্ডটা যদি থাকে এই বিফোর ওয়ার্ডের আগে বসবে পাস্ট পারফেক্ট। এবার মিলিয়ে নেবে, ক্রস চেক। বিফোর ওয়ার্ডটা যদি থাকে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট বসবে, তারপর সিম্পল পাস্ট হবে। আর আফটার যদি থাকে সেই সেন্টেন্সে, এটাকে আফটার দিয়ে লেখা যাবে। দেখো, উই রিচ দ্য স্টেশন, আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। দেখো মিনিংটা কি আসবে, ট্রেনটা ছেড়ে যাওয়ার পরে আমরা পৌঁছেছিলাম, মিনিংটা দেখে কি আসছে, কিন্তু আমরা আফটার দিয়ে লিখলাম। আফটার মানে পরে, পাস্ট পারফেক্টটা দেখো পরে বসছে। আফটার দিয়ে সেন্টেন্সটা যদি লিখো আর এটা শুরুতে লেখো, মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ধরো দ্যাট উই হ্যাড রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লেফট, মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটা হবে না, সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে আফটার মানে পাস্ট পারফেক্ট পরে বসবে, আর বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট আগে বসবে। কিছু জিনিস মনে রাখো। আর এটা হচ্ছে পাস্ট পারফেক্টের এক্সাম্পল। এখানে যে পরীক্ষায় কোশ্চেনটা দিয়ে আছে মানে সেটা, এটা হচ্ছে তোমার এখানে কি হবে, দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট, ট্রেনটা আগে বেরিয়ে গেছে। যখন আমরা যে টাইমে আমরা পৌঁছলাম, বাই দ্য টাইম মানে দ্যাট টাইম উই রিচড দ্য স্টেশন, আমরা পৌঁছেছিলাম, দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট, ট্রেনটা অলরেডি বেরিয়ে গেছিল। আর অলরেডিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম বা ফ্রিকোয়েন্সি অনেক সময় বলা হয়, মোস্ট পার্টিকুলারলি এটা টাইম কে বোঝাচ্ছে, অলরেডি ফ্রিকোয়েন্সি কে বোঝাচ্ছে। নাম্বার 10, she has completed the task yesterday, এগুলো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে, কোন জায়গায় ভুল আছে বা সেন্টেন্স এরর। এটাও খুব সহজ একটা টেন্স থেকে এক্সাম্পল, তোমাদেরকে টেন্স যখন পড়াবো টেন্সের সাথে সাথে অ্যাডভার্ব পড়াবো। টেন্স রিলেটেড কিছু অ্যাডভার্ব আছে, যেমন ধরো এই ইয়েস্টারডে ওয়ার্ডটা, টেন্স করতে গেলে অ্যাডভার্বটা জানতে হবে, কারণ টেন্সের সাথে কিছু টেন্স রিলেটেড অ্যাডভার্ব আছে। যেমন ধরো ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকে মুখস্থ রেখে দাও আজ থেকে, ইয়েস্টারডে থাকলে হবে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্টে কি কি অ্যাডভার্ব ইউজ হয় দেখো, ইয়েস্টারডে হয়, লাস্ট ওয়ার্ডে ইউজ হয়, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সেঞ্চুরি, যাই হোক লাস্ট যদি থাকে তাহলে হবে সিম্পল পাস্ট। ঠিক আছে, এই দুটো জিনিস অ্যাটলিস্ট মনে রাখতে পারো। আর টুডে থাকলে সিম্পল প্রেজেন্ট হয়, তাহলে এটা কোন টেন্স হবে, সিম্পল পাস্ট। তাহলে হ্যাজ কমপ্লিটেড হবে না, ওখানে শুধুমাত্র হবে সি কমপ্লিটেড। সিম্পল পাস্ট টেন্সে ভার্বের সাথে সেকেন্ড ফর্ম বসে, ভার্ব টু, ভার্ব প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব। 11, I am living here since 2015, আগের দিন দুটো প্রিপোজিশনের ইউজ দেখাচ্ছিলাম, সিন্স আর ফর। সিন্স হচ্ছে কি বলতো, কি লিখেছিলাম, সিন্স আর ফর ভুলে গেছি, আগে সেটটাতে লেখা ছিল যে, দেখো একটা পিরিয়ড অফ টাইম কে বোঝায়, আর ফরটা নির্দিষ্ট করে বলে দেবে একটা সময়,
সকাল থেকে, হ্যাঁ, ডিউরেশন অফ টাইম দুটোই হয়, মানে তোমার একটা সময় ধরে বোঝাতেই ওই পারফেক্ট টেন্সটা ইউজ হয়, ঠিক আছে। সিন্স একটা হচ্ছে নির্দিষ্ট করে বলে দেবে, যেমন 2015 থেকে, ধরো সকাল থেকে বৃষ্টি পড়ছে, বললো ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, ঠিক আছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখানে তখন পার্টিকুলার বলে দিচ্ছে সকালে, আর সিন্স 2015 একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। ডিউরেশন অফ টাইম দুটোই পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস সময় ধরেই হবে কাজগুলো, বুঝতে পারছো। যেমন ধরো সকাল থেকে বৃষ্টি পড়ছে বললো, তাহলে কি হবে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। তখন ফর, দেখো এখানে ফর 7 days বলে দিচ্ছি, 7 দিন ধরে ভুগছে। আর একটা জিনিস মনে রাখো, সিন্স ফর থাকলে এই কন্টিনিউয়াস টেন্স গুলো ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্স গুলোতে সিন্স আর ফর ইউজ হয় বিশেষ করে। আর যখনই একটা সময় ধরে এরকম বোঝাচ্ছে, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2015, এটা হ্যাজ বিন হবে। তারপরটা তো পারবে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, নিদার অফ, ইদার অফ, একটু আগে রুলসটা বললাম। এরপরে কি ভার্ব বসে, সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে এখানে কি হবে, ওয়ান অফ ফ্রেন্ডস হ্যাজ বিন হলো, কেন হলো বলো তো, আরেকটা জিনিস আছে ক্লু, সিলেক্টেড আছে, ঠিক আছে, সিলেক্টেড আছে, কোন ফর্মে আছে, ভার্বের থার্ড ফর্ম আছে। অ্যাকচুয়ালি বিন বা হ্যাভ বা হ্যাজ এর পর শুধু হ্যাজ বসাতে আমি পারবো না, হ্যাজ মানে এখানে আরেকটা জিনিস, আহ হ্যাজ বসানো যাবে, এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে, তার জন্য হ্যাজ বিন সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। ভয়েসটা দেখো প্যাসিভ ভয়েস, আর এখানে কোনো ক্রস চেক আসছে, has been selected। দেখো ওগুলো হবে না, বাকিগুলো আর বা ওয়ের এভাবে হবে না, মানে অলরেডি যে কাজটা হয়েছে, জাস্ট রেজাল্ট ইজ নট পাস্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে মনে রাখবে, যতটুকু মনে রাখতে পারছো রাখো, চাপের কিছু নেই, টেন্স আরো পড়াবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কাজটি শুরু হয়েছিল আগে, জাস্ট নাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি কি অ্যাডভার্ব ইউজ হয়, জাস্ট নাও ইউজ হয়। শুধু নাও হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, যেমন উই আর রিডিং নাও, আমরা এখন পড়েছি, তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। শুধু নাও হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এই অ্যাডভার্ব গুলো মুখস্থ করতে হবে, অ্যাডভার্বের সাথে টেন্স কিভাবে রিলেটেড হয়, তাহলে তুমি অর্ধেক টেন্সের এক্সারসাইজ করে দেবে, মানে অর্ধেক কি 90% হয়ে যায়। নাও যদি থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর জাস্ট নাও থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট। এইভাবে আশা করি তোমাকে আজ পর্যন্ত কেউ বলেননি। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হবে জাস্ট নাও থাকলে, এই কাজটি কমপ্লিট হয়েছে জাস্ট নাও। তাহলে জাস্ট নাও এই যে ভার্বটা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, জাস্ট নাও। তবে এখানে কি আছে, এই মাত্র হয়েছে। ধরো তোমাকে, তুমি খেয়ে পরে উঠেছো, তোমাকে জিজ্ঞেস করলো তোমার খাওয়া হয়েছে, আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই ডিনার, বা আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, বাড়ির যে কাজ ছিল সেগুলো আমি এই মাত্র শেষ করেছি, কিন্তু দ্য রেজাল্ট ইজ নট পাস্ট, রেজাল্ট এখনো পাস্ট হয়নি, দেয়ার ইজ রিলেশন টু দ্য প্রেজেন্ট, প্রেজেন্টের সাথে একটা রিলেশন থাকবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটা কাজ হয়ে গেছে, জাস্ট হয়েছে কমপ্লিট, তার রেজাল্টটা পাস্ট হয়নি। ধরো আমার একটা গাড়ি আছে, সেটা তো পাস্ট হয়ে যায়নি, আছে আছে। একটা পজিশন বোঝাতেও হ্যাভ বা হ্যাজ ইউজ হয়, তো এইরকম ভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন একটা পজিশন বোঝাতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমার জাস্ট কমপ্লিটেড দ্য অ্যাকশন, দ্য রেজাল্ট ইজ নট পাস্ট, আর দেয়ার ইজ রিলেশন টু দ্য প্রেজেন্ট। পাস্ট পারফেক্টে কি হয়, পাস্টের এই কাজ পাস্টেই শেষ হয়ে গেছে, কোনো রিলেশন থাকবে না প্রেজেন্টের সাথে, সেটা হবে পাস্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কি, যেটা প্রেজেন্টের সাথে, মানে প্রেজেন্ট সাথে একটা সম্পর্ক থাকবে, যেটা পাস্ট হয়ে যাবে না। তারপর দেখো, উই হোয়েন উই রিচ দ্য অফিস, দ্য মিটিং কি হবে, বলো, হ্যাজ হবে, হ্যাড হবে, নাকি ওয়াজ হবে, নাকি ইজ হবে? দেখো এলিমিনেশন অপশনে আমি দুটো বাদ দিয়ে দিতে পারছি, খুব ভালো করে অবজার্ভ করতে হয়।
টেন্সের এক্সারসাইজে কি ফোকাস করতে হবে, সব সময় ভার্বকে ফোকাস করতে হবে। দেখো রিচড আছে, কোন টেন্সে আছে, পাস্টে আছে, তাহলে এদিকেরটা নিশ্চয়ই প্রেজেন্ট হবে না, এদিকেরটা পাস্ট হবে। তাহলে দুটো দেখো অপশন বাদ চলে গেল, হ্যাজ বাদ চলে গেল আর ইজ বাদ চলে গেল। এরপর আছে ওয়াজ আর হ্যাড। তোমাকে একটা রুলস বলে রেখেছি অলরেডি আমি, দুটো অ্যাকশন যদি থাকে পাস্টের এই ঘটনা, একটা যদি সিম্পল পাস্ট হয় আরেকটা কি হবে, বলো বলো। একটা, দুটো অ্যাকশনের মধ্যে একটা সিম্পল পাস্ট হলে আরেকটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে, একটু আগেই বললাম। তাহলে তো হয়ে গেল উত্তর, হ্যাড হবে। আজ প্রথম দিন বলে একটু কম হচ্ছে, এটা যখন রেগুলার বেসিসে টেন্সে বলতে থাকবো এটা দেখবে হয়ে যাবে। তাহলে হবে মনে হচ্ছে এই যে এরকম ভাবে রুলস গুলো জানলে পারবে করতে এরকম ধরনের এক্সারসাইজ। তুমি কোয়েশ্চেনটা খুঁজবে কোথায় ক্লু আছে, টেন্সের এক্সারসাইজে কোথায় ভার্বটা কোন ফর্মে আছে, যে এদিকটা পাস্ট আছে মানে ওদিকটা পাস্ট হবে। দেখবে এইরকম যদি তুমি মাইন্ডসেটটা তৈরি করতে পারো, তুমি সেন্টেন্সটা পড়ে ভুল খুঁজে দেবে। ঠিক আছে, ইংলিশ মানে ম্যাথের মতো শেখার জিনিস আছে গ্রামারটা। ঠিক আছে, এখানে তোমার ওই মুখস্থ করে জিনিসগুলো হবে না, সব জিনিসগুলো মনে রাখতে হবে, মনে রাখা মানেই মুখস্থ তুমি বলবে এখন। তো এরপর দেখো এটা কি হবে, ফর 5 ইয়ার্স শেষে আছে কি আছে দেখো, সি ড্যাশ ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স। কোয়েশ্চেন নাম্বার 14। একটু আগে কি বললাম, সিন্স আর ফর কোন টেন্স ইউজ হয়, মনে রাখতে পারছো না। পাস্ট প্রেজেন্ট পারফেক্ট বেশিরভাগ ক্ষেত্রে হয়, তাহলে ওটা হ্যাজ বিন ওয়ার্কিং হবে, ইজ ওয়ার্কিং হবে কি, ফর 5 ইয়ার্স ধরে করছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, হবে না। ওয়ার্কস হবে কি, হবে না, 5 বছর ধরে করছে। যদি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কখন হবে, সে কাজটি করে, হি ওয়ার্কস, তাহলে রেগুলার করে তখন সেটা হি ওয়ার্কস হতো। আর ওয়ার্ক মানে কি, সে করেছে 5 বছর ধরে, এই যে একটু আগে বললো না যে ডিউরেশন বোঝাবে টাইমের, ডিউরেশন বোঝালেই পারফেক্ট টেন্স হয়। সো সিম্পল পাস্টে ডিউরেশন হয় না, ওই যে শুধু ওয়ার্ক আছে তাহলে ওটা হবে না। কয়েকটা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো টেন্স তোমার কাছে ইজি হয়ে যাবে, যে কোনো ধরনের এক্সারসাইজ টেন্স এত সহজ মনে হবে, বাংলার থেকে তো অনেক সহজ। পুরা ঘটিত বর্তমান, এর ইংলিশ কি বলতো, ঘটমান বর্তমান বাংলা টেন্স, ক্রিয়ার কাল, পারবে মনে রাখতে। ঘটমান বর্তমানের ইংলিশ কোন টেন্সটা, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান। এগুলো মনে রাখা খুব চাপ, সেখানে আবার ভার্ব গুলো দেখে তো মাথা খারাপ হয়ে যায়, এমন এমন ক্রিয়াপদ আছে। তারপর সাধু ভাষা চলিত ভাষা আছে। দেখো এখানে 15-এর যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, একদিন আমি বলছিলাম মনে হচ্ছে প্রথম দিন দেখবে, ইফ হি, না ওই দিকটা দেখে এদিকটা হবে, ইফ হি হ্যাড হবে। হ্যাঁ, যদি হ্যাড থাকে তাহলে ওই দিকটা হবে উড হ্যাভ। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মানে ইফ দিয়ে শুরু হয়, কি বললাম একদিন পড়েছিলাম না, কন্ডিশনাল সেন্টেন্স বলেছিলাম না, ইফ দিয়ে শুরু হয়, যদি তুমি আসো তাহলে আমি যাব, ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি পড়ো তাহলে তুমি পাস করতে পারবে এক্সামটা, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল অ্যাচিভ দ্য সাকসেস। তাহলে এরকম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স ইফ ক্লজ দিয়ে হয়, ইফ দিয়ে শুরু হয়, তাহলে এদিকে অ্যাড থাকলে উড হ্যাভ হয়। পরের দিন কন্ডিশনাল পড়াবো, আজকে আর হবে না আমার, গলাটা শুকিয়ে গেল। জল আসে দাও না, কেউ এনেছো? ঠিক আছে, তারপর একটা দেখো, 16টা বলে দিচ্ছে, এই পর্যন্ত থাক। দ্য ট্রেন ড্যাশ উই অ্যারাইভ দ্য স্টেশন, এটা পারবে দেখো যদি মনে আছে একটু, বলো। হ্যাঁ, হ্যাড লেফট হবে। তাও শুনে ভালো লাগলো শেষে, যে কিছু এত চেঁচামেচি করে কিছু কাজ হয়েছে। তাহলে এই পর্যন্ত থাক, এগুলো বাকিগুলো বাড়িতে করার চেষ্টা করো। হ্যাঁ, পরের দিন এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর
প্রোনাউনের সেট দেবো, ওটা করে আসবে। আর তোমার এরপর আমি একটা আলাদা গ্রুপ করে দিচ্ছি যারা অ্যাডমিশন নেবে। ঠিক আছে, আমরা এখানে মান্থলি ফিজে ক্লাসগুলো রেখেছি। ঠিক আছে, এই এখন শুরুতে কোর্স ফিজ করিনি, কোর্স করা যাবে না, কারণ কোর্স করলে শুরুতে আসে অনেকে আর তারপর আসে না। ঠিক আছে, তো আমি ধরে নেবো তোমরা মানে অ্যাকচুয়ালি কোর্সটা মানে রেগুলার বেসিসে ক্লাসটা করো, কারণ হচ্ছে না করলে তোমার শুরু অনেকবার হয়, জানো তো, কম্পিটিটিভ পড়া অনেকের শুরু অনেকবার হয়। মানে হয়তো 6 মাস আগে সেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে পড়া শুরু করেছিল, এখনো সেইটাই পড়ছে আরো কোনোদিন পড়তে বসলে। ঠিক আছে, সিলেবাসটা শেষ হয়নি। তার মানে ক্লাসের সাথে দেখো তোমার সিলেবাসটা আমি শেষ করে দেবো, মানে এটুকু তোমাকে বলতে পারি যে ক্লাস না করলে তুমি সিলেবাসটা যদি 4 মাসে করতে, সেটা তোমার 6 মাস বা 8 মাস লাগবে। যদি তুমি দাও করো ক্লাস করলে আরো তাড়াতাড়ি হবে, এবং তোমার সবকিছু ঠিকঠাক ভাবে শেষ হবে, এবং তোমার কনফিডেন্স একটা আসবে। ঠিক আছে, ক্লাসে মুখস্থ হয়ে যাবে, এমনি পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো দেখবে ক্লাসে ডিসকাস হয় আমাদের। ঠিক আছে, এসো, আমি গ্রুপে বাকি সব জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। যাকে বুকটা থেকে পড়ো, এটা থেকে মার্ক করে করে যেমন ভাবে পড়ছো পড়ো। ঠিক আছে, সরস্বতী বইটা কিনে নেবে ওটা। ইংলিশ হলে কি হয়েছে, ইংলিশে তো ভালো, ইংলিশ ভার্সনে অথেন্টিকেট বই তুমি পাবে। বইটা কেনো তুমি, তুমি তারপর বাকি পড়ানোর দায়িত্ব আমার। ওটা প্রথমে কেনার সময় মনে হয় যে ইংলিশে কিভাবে হিস্ট্রি পড়বো, কিন্তু তুমি ক্লাসটা করো আমার সাথে সাথে, পরের দিন হিস্ট্রি পড়াবো। তো হিস্ট্রি ক্লাস করো, দেখো এটা পড়তে ইজি লাগবে, কারণ ইম্পর্টেন্ট জায়গাগুলো তুমি পড়তে পারবে। এবং অথেন্টিকেট ওটা অবজেক্ট মানে কম্পিটিটিভ এর মতো করে বইটা বানানো। ঠিক আছে, অন্য বাংলা ভার্সনের বই এখন সেভাবে তৈরি হয়নি। ক্র্যাকের কিছু বই আছে কিন্তু ওই রকম ভাবে নয়, ক্র্যাকের প্র্যাকটিস সেট গুলো আছে কিছু বাংলার। ইংলিশ ভার্সনটা পড়ো, অসুবিধা কিচ্ছু হবে না, তুমি ক্লাস করে যাও, আমি আমি বলতে পারি। তারপর তোমরা ইংলিশ সাবজেক্ট তোমাদের কি কোনো অসুবিধাই হবে না। যারা ইংলিশ সাবজেক্ট না তাদের একটু ভয় হতে পারে, ভাবতে পারে যে আমার একটু ভয় লাগছে, কিন্তু অসুবিধা